নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা আমার সম্পর্কে যা যা জানতে চান সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা ফেসবুক আর ইউটিউব মিলিয়ে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সেখান থেকে কিছু প্রশ্ন বের করে নিয়েছি, তারই উত্তর আজকে দেব। তো আমি সেগুলোকে কিছু কিছু ভাগে ভাগ করেছি আর সবার শেষে রেখেছি র্যাপিড ফায়ার। আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন র্যাপিড ফায়ারে। তো সবার প্রথমে যেটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, এটা কোনো প্রশ্ন নয়, শুভান মল্লিক উনি লিখেছেন, দিদি পারলে একবার আমার নামটা নেবেন। আমি একজন পুরোপুরি দৃষ্টিহীন ছেলে, আমার বয়স 19। আমি আপনার এবং প্রবাসে ঘরকন্যা আন্টির ভিডিও দেখি এবং ছোটরও ভিডিও দেখি। আপনি শুধু আমার নয়, আমার মতো অনেকের কাছেই প্রিয়। ভীষণ ভালো লেগেছে এই কমেন্টটা, সেই জন্য সবার প্রথমেই আমি পড়লাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি খুব ভালো থেকো, আগামী দিনগুলো তোমার জন্য খুব ভালো কাটুক, তুমি সুস্থ থাকো, এটাই আশা করি। চলুন এবার প্রশ্ন পড়তে শুরু করি। নম্রতা মুখার্জি লিখছে, তুমি ছোটবেলায় দুষ্টু ছিলে? হ্যাঁ, আমি ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিলাম। এটা আমার থেকেও বেশি ভালো আমার মা, আমার দিদি এরা বলতে পারবে। এখন আমাকে যেরকম আপনারা দেখেন শান্তশিষ্ট, এরকম আমি কিন্তু একদমই ছিলাম না, আমি পুরোই এর অপোজিট ছিলাম। ঋত্বিকা লিখছে, ক্লাস 7-এ পড়েও, ছোটবেলার একটা ইন্টারেস্টিং গল্প বলো। আমার এই ছোটবেলার গল্প আমার দিদি আমার থেকেও বেশি ভালো মজা করে বলতে পারে। আমার ওই কাঁচি ছুরি এই জাতীয় জিনিসগুলোতে প্রচণ্ড আগ্রহ ছিল, কারণ এই জিনিসগুলোকে বাচ্চাদের কাছ থেকে একটু সরিয়ে রাখা হয়। আমার দিদি তখন আমার থেকে একটু বড় ক্লাস, তখন ওদের কোলাজ ছিল স্কুলে। তো সদ্য সদ্য ওর একটা বক্স হয়েছে, তার মধ্যে একটা কাঁচি, আর মা ওকে শিখিয়েছে কি করে কোলাজ পেপার কাটতে হয়। আমিও পাশ থেকে বসে মোটামুটি সেটা শিখে নিয়েছি। কিন্তু আমার তো কাঁচি ধরা অ্যালাউ ছিল না, আর মা থাকলে আমি মায়ের সামনে কাঁচি ধরতে পারবো না। তো সেই জন্য দুপুরবেলা একদিন মা দিদি বাড়ির সকলেই ঘুমাচ্ছে, তো সেই সময় আমি দিদির কোলাজ বক্স থেকে ওই কাঁচি বার করেছি। বার করে বাড়ির পর্দা, সোফার ওয়ার, বালিশের কভার, বিছানার কভার সমস্ত কিছুকে আমি একটু একটু করে কেটে দিয়েছি। এটা আমার আগ্রহ লেগেছে। এবার হাতের সামনে তো কাগজ টাগজ পাইনি, ওইগুলোকেই বসে বসে কেটেছি। তখনই মা কিছু বুঝতে পারেনি। মা বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর তারপর থেকে একদিন একদিন করে করে আইডেন্টিফাই করেছে যে পর্দাটা একটু কাটা, একটু বিছানা চাদর কাটা, এগুলো হলো কি করে। তো একদিন দুপুরবেলা আমাকে হাতে নাতে ধরেছিল। তাছাড়াও আমি ওই কাঁচি দিয়ে, আমার একটা পুতুল ছিল, আর ছোটো বয়স থেকে আমার না বয়স্কার চুল ছিল। এবার আমার পুতুলে ছিল দুদিকে বিনুনি করা বড় চুল। সেটা আমার একদম পছন্দ ছিল না যে আমার চুল বড় নেই, ওর চুল কেন বড়। তো আমি ওই কাঁচি দিয়ে ওর চুলটাও কেটে দিয়েছিলাম। এইরকম অনেক মজার ঘটনা আছে, তবে কখনো যদি সুযোগ পাই তাহলে দিদিকে বলবো বলতে। তারপরের প্রশ্ন, শাহিন পারভিন, স্কুল জীবনের একটা ছোট মেমোরিজ অথবা অবশ্যই একটা ফটো শেয়ার করবেন। ফটো তো এই মুহূর্তে আমার কাছে আমার স্কুল জীবনের নেই, ওটা মায়ের কাছ থেকে নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মেমোরি বলতে, আমি পরীক্ষার আগে আমি একেবারে পড়তে বসতে চাইতাম না, তো মাও খুব রেগে যেত। তো হয় না যে রাগের মাথায় মায়েরা বলে দেয় যে তুই এটা করছিস না, তো যদি কালকে পরীক্ষায় তুই না পারিস তাহলে তোকে বাড়িতে ঢুকতে দেবো না, আর যদি তুই এই প্রশ্নের উত্তরটা ভুল লিখে আসিস তাহলে তোর হাত ভেঙে দেবো। এরকম মা রাগের মাথায় বলেছে, তা বলে কি আর সত্যি? কিন্তু আমার মাথায় আছে মা আমাকে কেন এটা বললো। তো আমি পরের দিন স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার পর গিয়ে হেডমিস্ট্রেসের কাছে কমপ্লেন করে দিয়েছিলাম মায়ের নামে। তারপর রীতিমতন গার্জেন কল হয়েছিল, বাবা মাকে একটু শুনতে হয়েছিল আমার জন্য যে কেন বাচ্চাকে এই সমস্ত কথাবার্তা বলেন, ওর মনে এফেক্ট পড়বে। কিন্তু সেটা আমার মনে এফেক্ট পড়েনি, আমি ওটা বদমাইশি করেই করেছিলাম। তো এটা আমার একটা বড় মেমোরি। নেক্সট কোয়েশ্চেনে আসি। রুমা সাঁতরা লিখেছে, তারকেশ্বরে কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমি তারকেশ্বরে ছোটোবেলায় 4 পর্যন্ত পড়েছি শিশু নিকেতনে, তারপর ক্লাস 10 পর্যন্ত পড়েছি তারকেশ্বর গার্লস হাই স্কুলে, আর 11-12 পড়েছি তারকেশ্বর হাই স্কুলে। তনুশ্রী হাজরা লিখছে, তোমার প্রিয় রং কি? আর রাজা দাদার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে হলুদ, আর রাজার প্রিয় রং হচ্ছে লাল।
রুদ্রাক্ষ মুখার্জি লিখছে প্রিয় সিনেমা কি? ছোটবেলায় আমি একবার দেখেছিলাম কোকো, একটা অ্যানিমেটেড সিনেমা। এটা আমার ভীষণ পছন্দের, আজ অব্দি যত সিনেমাই দেখি ওটা কিন্তু আমার প্রিয় সিনেমাই হয়ে রয়েছে। কঙ্কন গাঙ্গুলি বলছে তোমার বি ফার্মের কোনো টাইমে ব্যাকলগ ছিল ম্যাকআউটে পড়তে? কিভাবে পড়াশোনা করে পাশ করলে 6 সেম, বিশেষভাবে বায়োফার্মাসিউটিক্স অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রি? তো না কঙ্কন, আমার বি ফার্মের সময় ব্যাকলগ ছিল না। আমি আসলে কলেজ টপার ছিলাম, আমার 9 পয়েন্টই ছিল শুধুমাত্র। ফার্স্ট সেমে আমি 8 পয়েন্ট পেয়েছি। আর এই দুটো যে সাবজেক্ট বললে, বায়োফার্মাসিউটিক্স আর মেডিসিনাল কেমিস্ট্রি, তো আমার যে 4th ইয়ারে পেপার পাবলিশ করতে হয়, আমার দুটো পেপার কিন্তু এর উপরেই ছিল। আমি বায়োফার্মাসিউটিক্স আর মেডিসিনাল কেমিস্ট্রিতেই পেপার পাবলিশ করেছিলাম। মেডিসিনাল কেমিস্ট্রি দেখো খুব একটা শক্ত তো নয়, যদি তুমি ইকুয়েশনগুলোকে একটু ভালো করে বুঝে পড়ো তাহলেই হয়ে যায়। মানছি অনেকগুলো ইকুয়েশন আছে, তো তার জন্য তুমি চেষ্টা করতে পারো প্রত্যেকটা ইকুয়েশন পড়বার পর একসাথে 10টা করে ইকুয়েশন পড়লে সেটাকে পড়ে নিয়ে খাতায় প্র্যাকটিস করতে, তাতে দেখবে অনেক তাড়াতাড়ি মনে থেকে যায়। অন্তত দিনের একটু করে সময় বার করো, যে সময়টাতে তুমি শুধুমাত্র মেডিসিনাল কেমিস্ট্রির ওই ইকুয়েশনগুলোকেই করবে। তো এভাবে বারবার লিখতে 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 দেখবে ওই ইকুয়েশনটা সম্পর্কে তোমার এমনিই ধারণা হয়ে যাচ্ছে। আর অবশ্যই পড়ার সময় ইকুয়েশনটা বুঝে পড়ার চেষ্টা করো, দেখবে ম্যাক্সিমাম সময় তুমি নিজেই করে ফেলতে পারছো, তোমাকে আর মনে রাখতে হচ্ছে না। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশনে আসি। দেবযানী দাস বলছে দিদি তুমি কত বছর বয়সে জবটা পেয়েছো? তুমি কিভাবে জব পেলে আর কোন কলেজ থেকে পেয়েছো? তুমি কি শুধু বিফার্মই করেছো? হ্যাঁ, আমি শুধু বিফার্ম করেছি। আমি দুর্গাপুরের বেঙ্গল কলেজ থেকে পড়তাম, আর আমি 22 বছর বয়সে চাকরি পেয়েছি, কলেজ ক্যাম্পাসিংয়েই পেয়েছিলাম। সুতপা দত্ত লিখেছে তোমার চোখের পাওয়ার কত বয়স থেকে চশমা পড়ো? আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমার চশমা, তো সেই থেকে যে আমার পাওয়ার বাড়তে শুরু করেছিল সেটা আমার থামে ক্লাস 11-এ যাওয়ার পর। আমার এখন পাওয়ার হচ্ছে -8। প্রচণ্ডই পাওয়ার, আমি জানি। শ্রেয়া দাস ব্যানার্জি তুমি কি নিয়ে পড়ছো আর এখন কোথায় জব করো? আচ্ছা, এরকম কোয়েশ্চেন আরও একজন করেছেন, দীপালি রয়, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? তো আমি এই দুটো একসাথেই উত্তর দিচ্ছি যে আমি এখন MBA করছি। আরেকটা কোয়েশ্চেন এসেছে যে তুমি এখন কোথায় জব করছো? কোম্পানির নাম তো ডিসক্লোজ করা যায় না, তো অনেকেই এই কোয়েশ্চেনটা লিখেছেন যে আমি কোথায় জব করছি বা এখনও করছি কি না। তো সেটা নিয়েই বলি যে আমি এখন নোটিস পিরিয়ডে রয়েছি। আসলে আমার ছোটোবেলার থেকেই পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমার বিফার্মের পর আমি ভেবেছিলাম যে এমফার্ম করব, কিন্তু তখন আমি চাকরিটা পেয়ে যাই, তো সেই জন্য এমফার্ম করা হয়নি। কিন্তু মনের মধ্যেও এই ইচ্ছাটা ছিল যে একটা মাস্টার ডিগ্রি আমাকে করতে হবে। তখন ভাবলাম যে এমফার্ম করে এখন আর লাভ নেই, যেহেতু আমি আইটি ফিল্ডের মধ্যে রয়েছি, তো এখন MBA করলে বেশি কাজে দেবে। সেই জন্য আমি MBA কোর্সে ভর্তি হই, এটা অনলাইন। আর এমফার্মের কোনো তো অনলাইন কোর্স হয় না, হয় ডিস্টেন্স আর না হলে অফলাইন, কলেজে গিয়ে করতে হয়। MBA যে অনলাইন কোর্স করছি এটা অফলাইনের মতনই সেম, রোজ দিন ক্লাস হয় আর অ্যাসাইনমেন্টস হয়, শুধুমাত্র এর মোডটা হচ্ছে আমাকে ল্যাপটপে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হয়। আর জবের আমার ছাড়ার কারণ হচ্ছে এখন আমি নোটিস পিরিয়ডে যদিও বা রয়েছি, আসলে ইচ্ছা ছিল আমার মাস্টার ডিগ্রি করার। এবার আগের বছর যখন আমি এক্সাম দিচ্ছিলাম, তো সেই সময় অফিসের পুরো কাজটা সামলে নিয়ে আবার MBA সমস্ত পড়াশোনা কমপ্লিট করে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ওটাকে নিয়ে পরীক্ষা দেওয়া, দুটো একসাথে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছিল। তো তখন ভাবলাম যে এইভাবে তো দুটোকে একসাথে আমি কন্টিনিউ করতে পারি না। আর জবেও আমার ছিল যে প্রায় 10 ঘন্টার ডিউটি, সমস্ত সময় এক টাইমে ডিউটি পড়তো না, কখনো খুব ভোরবেলা থেকে, আপনারা হয়তো এর আগে ভিডিওতেও দেখেছেন, কখনো বা একদম মাঝরাত পর্যন্ত এইভাবে চলতো। তো দুটোকে একসাথে আমি সামলাতে পারছিলাম না। তখন ভাবলাম যে দুটোই যখন আমার ইচ্ছা, তো কিছুদিন একটু কর্মবিরতি নেওয়া যাক, আমি আমার যেটা স্বপ্ন হায়ার এডুকেশন করা, তো সেটাকে আমি কমপ্লিট করি, তারপর আবার জয়েন করব। সেই জন্যই আমার MBAটা করা, যাতে এটাকে কমপ্লিট করবার পর আমি আবার জয়েন করতে পারি। নিন্দিতা ব্যানার্জি তোমার অফিসে কেমন চাপ থাকে, কতক্ষণ ডিউটি করতে হয়, আর ওয়ার্ক ফ্রম হোম থাকলেও কতক্ষণ সময় দিতে হয়? হ্যাঁ, অফিসের ডিউটি বলতে যদি ওয়ার্ক ফ্রম হোম হয় তখন
চাপটা অনেকটা বেশি পড়ে যায়। যদি আমি অফিসে যাই তাহলে যাতায়াতের মধ্যে যে সময়টা ওটা অনেকটা মাইনাস হয়, অফিসে যেটুকু সময় আছে সেটুকু সময়ই কাজ করতে হয়, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হলে পুরোটা সময় বাড়িতে তখন 10-11 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। গীতা বৈশ্য লিখছে, তুমি আর রাজাদা মৌহাদি আর মানিকদার সাথে দেখা করতে আমেরিকায় কবে যাবে? আমেরিকায় কবে যাব বলতে গেলে আমাদের দুজনের পাসপোর্ট তো আছে, কিন্তু ওখানে যেতে গেলে তো ভিসার দরকার, সেটা আমাদের নেই। আর তাছাড়া আমেরিকা যেতে গেলে বেশ কয়েকটা দিনের ব্যাপার। এবার অফিস থেকে ছুটি অ্যারেঞ্জ করা, বা আমি এখন পড়াশোনা করছি সেখান থেকে কয়েকটা দিন ছুটি অ্যারেঞ্জ করা, এগুলো একটু ডিফিকাল্ট। তো যেদিনকে সমস্তগুলো অ্যারেঞ্জ করে নিতে পারবো সেদিনকে অবশ্যই যাব, আর আপনাদেরকে সবার আগেই জানাবো। সৌমি গোস্বামী, তোমার নিজের চোখে নিজের 3টে গুণ আর 3টে এমন দিক যেগুলো তুমি মনে করো তোমার বদলানো বা ওভারকাম করা দরকার। নিজের গুণ এটা না হয় আমি বলবো না, কারণ নিজেকে যখন মানুষজন দেখে তখন নিজের গুণের থেকেও বেশি নিজে কি কি পারি না বা নিজের কোনগুলো ইমপ্রুভ করা দরকার এগুলোই চোখে পড়ে। আমার গুণ না হয় তুমিই বলো। আর আমি ইমপ্রুভ করার মধ্যে বলছি, প্রথমত আমার যেটা নিজের উপরে মনে হয়, আমি একটু ইন্ট্রোভার্ট। তো যেটা আমাকে ওভারকাম করা দরকার, আমি এমনি সময় কথা বলতে পারি, কিন্তু যখন সবাই একসাথে থাকে আমার যেখানে অনেকটা কথা বলা দরকার, আমার সেই সময় কথা মাথায় আসে না। এটা আমার প্রচণ্ড প্রবলেম, আমি একটু শাই। তো যেটা আমি ওভারকাম করার চেষ্টা করছি, আমি ইমপ্রুভও করেছি অনেকটা, আশা করছি আমি এটার থেকে নিজেকে কাটিয়ে উঠতেও পারবো। তারপরে আসি সুস্মিতা, আপনার লাইফের সব থেকে দুঃখজনক ঘটনা কি? হ্যাঁ, এই নিয়ে আরেকজনও কোয়েশ্চেন করেছিলেন যে এমন কোন ঘটনা আছে যেটা নিয়ে আপনার খুব আফসোস হয়। আসলে আমি যখন কলেজে পড়তাম, আমার যখন সেকেন্ড ইয়ার, তো ওই হয় না সেমেস্টার শুরু হওয়ার আগে কিছু দিনের ছুটি থাকে, তখন মামার বাড়ি গিয়েছিলাম। তো সেই সময় দিদু, মানে আমার মামার বাড়ির দিদা, আমাদের সকলকে একসাথে বসিয়ে খাবার খাইয়েছিলেন। তো সেটাই আমার দিদুর আমার কাছে লাস্ট স্মৃতি। কারণ আমি এরপর দুর্গাপুরে ফিরে যাওয়ার পর পরীক্ষার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর সেই সময় দিদুর প্রচণ্ড শরীর খারাপ হয়, হার্ট অ্যাটাক হয়ে যায়। কিন্তু এই পুরো ঘটনাটা আমি জানতাম না, যেহেতু পরীক্ষা চলছিল তাই মাও জানায়নি। আর সেই সময় আমার দিদু মারা যান, যেটা আমার কাছে প্রচণ্ড আফসোসের, যে আমি আমার দিদুর ওই শেষ যাত্রা বা সে সময়টা আমি দেখতে পারিনি। ভাবলেও এখনও খুব কষ্ট হয় যে আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখনও আমার কাছে আমার দিদু জীবিত। এটাই আমার কাছে দুঃখজনক ঘটনা। আচ্ছা, তারপরে এসা প্রশ্ন করেছে, তুমি এত সুন্দর করে শান্ত কিভাবে থাকো, সব কিছু মেনটেন করো কিভাবে? এই মেনটেনের কোশ্চেন আরও একজন করেছেন, শাশ্বতী দাস, 2 বাড়ি অফিস কাজ সব কিছু একেবারে ব্যালেন্স করো কি করে? তো এই যে অফিস বাড়ি কাজ সমস্ত কিছু ব্যালেন্স করবার পিছনে প্রধান কারণটা হচ্ছে আমার পরিবারের সাপোর্ট। আমি ভগবানের কাছে অসংখ্য আমার ধন্যবাদ যে আমি একটা এত ভালো পরিবার পেয়েছি। 2 বাড়ির দিক থেকে আমি প্রচণ্ড সাপোর্ট পাই। তো সেটাই আমাকে সামনের দিকে এগিয়ে চলার আরও সাহায্য করে। আর আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে একটা কথাই বলে এসেছে, যখন যে কাজটা করবি তখন সেটা মন দিয়ে করার চেষ্টা করিস, তাহলেই দেখবি সব কিছু ঠিকভাবে হবে। তো ওই যখন অফিসের কাজ করি তখন ওটাকে মন দিয়ে করার চেষ্টা করি, যখন পড়াশোনা করি সেটাকে করি, যখন এই ভিডিও বা এডিটিংয়ের কাজ করি সেটাকেও মন দিয়ে করার চেষ্টা করি, আবার যখন সংসারটা করি তখন পুরোপুরি মনটা থাকে সংসারের মধ্যেই। তবে হ্যাঁ, এই ভিডিও এডিটিং এই সমস্ত কাজে রাজা আমাকে একটু হেল্প করে। যখন প্রচণ্ড চাপ পড়ে যায় আমার উপরে, তখন অতটা তো সম্ভব হয়ে ওঠে না, তখন রাজা আমাকে সাহায্য করে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন সোলাঙ্কি বোস লিখছে, তুমি রাগ কন্ট্রোল করো কিভাবে? তো এই প্রসঙ্গে আসি, একজন লিখেছিলেন যে তোমার কি রাগ হয় না? রাগ তো অবশ্যই হয়, সমস্ত মানুষেরই হয়। তো আমার যখন কোনো জিনিসের উপরে রাগ হয় তখন আমি চেষ্টা করি সেই সিচুয়েশানে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করতে, কারণ রাগের মাথায় কোনো জিনিসের উপরে রিয়্যাক্ট করা বা যে রিয়াকশানটা আসে সেটা আদেও আমরা মিন করতে চাই না। তো সেই জন্য যখন প্রচণ্ড রাগ হয় তখন চেষ্টা করি একটু শান্তভাবে কোন জিনিসটার উপরে রাগ হচ্ছে সেটাকে একটু বোঝার,
যদি সেটা করতে না পারি তাহলে সেই জায়গাটা থেকে একটু 5 মিনিট সরে আসি, ভালো করে ভাবি, তারপর রিয়াক্ট করি। এইভাবেই কন্ট্রোল হয়ে যায় আর কি। আর একটা কোয়েশ্চেন আমি অনেকগুলো পেয়েছি, আমি চেষ্টা করব স্ক্রিনে সকলের নামটা মেনশন করার। তো সেটা হচ্ছে শুক্লা বন্দ্যোপাধ্যায় বলছে নতুন অতিথি কবে আনবে। অবশ্যই আপনাদেরকে জানাবো যেই দিনকে এই সুখবরটা আসবে। আপনারা তো আমার পরিবারের সদস্য, এই সুখবর যদি আসে পরিবারের সাথেই ভাগ করে নেব। তবে হ্যাঁ, এখন আমি তো MBAটা করছি, তো চেষ্টা করছি এটাকে কমপ্লিট করবার পর প্ল্যানিং করবার। প্রকৃতি দে, মেদিনীপুর কেমন লাগছে? সব থেকে পছন্দের জায়গা কোনটা মেদিনীপুরে? হোয়াট ইজ মিদনাপুর টু ইউ? এটা একেবারেই অন্য রকমের কোয়েশ্চেন, খুব ভালো লাগলো। মেদিনীপুর আমার ভীষণ ভালো লাগছে। আর সব থেকে পছন্দের জায়গা মেদিনীপুরের গান্ধীঘাট। ওখানে কাঁসাই নদীর পাড়ে যে বসার জায়গাগুলো আছে, একটা সন্ধেবেলা কিংবা একটা বিকেলবেলা প্রিয়জনের সাথে ওখানে গিয়ে বসতে দারুণ লাগে। আর হোয়াট ইজ মিদনাপুর টু ইউ, এটা বলতে গেলে বলবো মিদনাপুর বাড়ি, আর মেদিনীপুর মানেই ঘরে ফেরা। তারপর রিয়া মণ্ডল লিখছে, তোমার ড্রিম ডেস্টিনেশন বলো যেখানে তুমি ঘুরতে যেতে চাও। আমি ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসি, সে যে কোনো জায়গায় হোক। ওরকম কোনো ড্রিম ডেস্টিনেশন বলে নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে হয়তো মনে হয় যে এখানে যেতে পারলে ভীষণ ভালো হতো। যেমন ইন্ডিয়ার মধ্যে আমার আন্দামান যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, আমি ওখান থেকে ঘুরে এসেছি। মুসৌরি আমার খুব ভালো লাগে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে, যদি কখনো সময় সুযোগ হয় ওখানে যাব। আর দেশের বাইরে মরিশাস আমার যাওয়ার খুব ইচ্ছা, আমি অনেক ভিডিওতে দেখেছি। আমি সমুদ্র ভীষণ ভালোবাসি, তো ওখানকার ওই নীল সমুদ্র, ওই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছা। বালি যেতে ইচ্ছা করে। তো এইগুলোই আর কি, ঘুরতে যেতে সবই ভালো লাগে। ড্রিম ডেস্টিনেশন সেভাবে আলাদা করে কিছু নেই। বড়দির ওখানে USA যাওয়ার প্রচণ্ড ইচ্ছা। হামিদুল ইসলাম বলছে, আপনি প্রথম কোন ফোন দিয়ে ভিডিও করা শুরু করেছিলেন? হ্যাঁ, যখন আমি ভিডিও করা শুরু করি তখন আমার কাছে এই ফোনটা ছিল না। আমি তখনই হাতে যে ফোনটা নিয়ে আছে, এটা রাজার ফোন, এটার থেকেই আমি ভিডিও করা শুরু করেছিলাম। আমি তখন এডিটিংও ঠিকভাবে পারতাম না, তো রাজাই আমাকে শিখিয়েছে এডিটিং করার। আর আইফোনে যে এডিট করার অ্যাপটা আছে, আমি সেটা দিয়েই এডিট করি, আমি আলাদা করে কোনো সফটওয়্যার ব্যবহার করি না। হুইচ টাইপ অফ ড্রেসেস ডু ইউ লাইক? দ্যাটস মাই কোয়েশ্চেন। লাভ ফ্রম শান্তিনিকেতন। ড্রেসেস বলতে আমি ওয়েস্টার্ন আর ট্র্যাডিশনাল দুই রকমেরই জামা কাপড় পরতে পছন্দ করি। সবসময় চেষ্টা করি যেটা পরে আমি নিজে কমফর্টেবল থাকতে পারবো, যে ড্রেসটা পরবার পর এরকম যাতে মনে না হয় যে ড্রেসটাকে আমি ক্যারি করছি না, ড্রেসটা উল্টে আমাকে ক্যারি করছে। তো ওই আর কি, তাতে সেটা ওয়েস্টার্নই হোক কিংবা ট্র্যাডিশনাল। আপনারা অনেকেই আমার আর রাজার বিয়ের গল্প জানতে চেয়েছেন। তো আজকে তো রাজা আমার সাথে বসতে পারেনি, ওর অফিসের একটু চাপ চলছে। আমি ভাবলাম এই বিয়ের গল্পটা আমি একা বলার থেকে আমরা দুজনে একসাথে বললে আপনারা আরও বেশি কানেক্ট করতে পারবেন। তো অবশ্যই খুব তাড়াতাড়ি রাজার সাথে একবার বসার চেষ্টা করব, আপনাদেরকে অবশ্যই জানাবো আমাদের বিয়ের গল্প। অনিন্দিতা ভট্টাচার্য বলছে, দিদি আমার তোমার কাছে একটা কোয়েশ্চেন, যখন লাইফে ভীষণভাবে তুমি ডিমোটিভেট থাকো, বুঝতে পারো আর কোনোভাবেই সেটা পাওয়া যাবে না, তাহলে সেখান থেকে নিজেকে মোটিভেট কি করে করো? হ্যাঁ, ডিমোটিভেশন তো আমারও হয় অবশ্যই। মন ভীষণ খারাপ হয় যখন কোনো একটা জিনিসের জন্য অনেক পরিশ্রম করি, তারপর সেটা হচ্ছে না। তো আমি এটা করি যখন খুব ডিমোটিভেট লাগে, সেই কাজটা করতে ইচ্ছা হয় না, কিছুক্ষণ আমি সময় নিই, সেই সময় আর সেই কাজটা করি না, একটু সরে আসি, যেটা পছন্দ করি তখন সেই কাজটা করি। আমি এটাই ভাবি যে চেষ্টা না করলে তো আমি কখনোই সেই জিনিসটা করতে পারবো না। আর চেষ্টা করলে আমার কাছে দুটো অপশান থাকবে, এক আমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবো, আর দুই আমি নিজের দিক থেকে ক্লিয়ার থাকবো যে আমি সেটা পাওয়ার জন্য আমার বেস্ট চেষ্টাটা আমি করেছিলাম, আমার 100% আমি দিতে পেরেছিলাম। তো এইভাবেই নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করি আর। আচ্ছা, এবার সবশেষে আসি র্যাপিড ফায়ার রাউন্ডে। অনেকেই আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, তার মধ্যে প্রথম হচ্ছে সপ্তম সেন। উনি জিজ্ঞাসা করেছেন বিরিয়ানি না ফ্রায়েড রাইস? ফ্রায়েড রাইস। চিকেন চাপ না চিলি চিকেন? চিলি চিকেন। ফ্যামিলি পার্টি না কাপল ডিনার? ফ্যামিলি পার্টি। টি না কফি? কফি। সামার না উইন্টার? উইন্টার। আমি শীতকাল প্রচণ্ড পছন্দ করি, এটা আমি কিন্তু শীতকালে গিয়েও বলবো, এখন গরমকাল বলে বলছি না। তারপর মণিদীপা হালদার জিজ্ঞাসা করছে সমুদ্র নাকি পাহাড়?
দুটোই ভীষণ ভালো লাগে, তবে একটু এদিক ওদিক বলতে গেলে সমুদ্রটা একটু বেশিই ভালোবাসি। ফুচকা নাকি আইসক্রিম? অবশ্যই আইসক্রিম, আমি ভীষণ ভালোবাসি আইসক্রিম খেতে। কলকাতার কোন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসো? সব জায়গায়। শোভনা বিশ্বাস জিজ্ঞাসা করছে ফিজিক্স না কেমিস্ট্রি? কেমিস্ট্রি, ফিজিক্স আমার একটু শক্ত লাগে। ঘরে বসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা না বাইরে ঘুরতে যাওয়া? সকলে মিলে একসাথে বাইরে ঘুরতে যাওয়া। আর হোম ফুড না স্ট্রিট ফুড? হোম ফুড। মোমো না ফুচকা? ফুচকা। সবশেষে আরও একটা কমেন্ট যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা কোনো প্রশ্ন উত্তর নয়। সায়নী মল্লিক লিখছে, তোমার সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, তুমি খুব মিষ্টি একটা মেয়ে, তোমাকে আমি যতটা না পছন্দ করি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি পছন্দ করে আমার ছেলে, 6 বছর বয়স। সারাদিন আমার ফোনটা নিয়ে লুকিয়ে হলেও একটাই ভিডিও দেখবে। আর শুধু তাই না, আমার বাড়ির সবাইকে এক প্রকার বাধ্য করেছে মিথুন রাজা মামনিকে পরিচিত করতে। ভীষণ ভালো লাগলো আমার এই কমেন্টটা। ওর নামটা জানতে পারলে আমি আরও খুশি হতাম। আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে ওর নামটা জানাবেন আর ওকে আমার অভিনন্দন জানাবেন। আপনাদের সকলের আমি সুস্থতা কামনা করি, আপনারা অনেক ভালো থাকবেন। ব্যাস এইগুলোই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। অনেকজনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যা যা জানতে চেয়েছেন সেগুলো জানতে পেরেছেন। আর চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের সাথে এইভাবে কানেক্ট করার, তাতে আমারও ভীষণ ভালো লাগে আপনাদের সাথে গল্প করে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।